নমস্কার, সবাইকে স্বাগত। আজকে 4th সেমিস্টারে কোর্স 6-এর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ফার্স্টেই দেখো কি বলা হয়েছে, 5 নম্বরের প্রশ্নটা আছে লিঙ্গ বৈষম্যের মুখ্য কারণগুলো সংক্ষেপে বিবৃত করো। অর্থাৎ লিঙ্গ বৈষম্য কী কী প্রধান কারণ সেগুলো নিয়ে এই প্রশ্নটাতে আলোচনা করা হবে। কী বলা হয়েছে, ভারতীয় সংবিধানে নারী পুরুষের সমানাধিকার এবং সুযোগ সুবিধার কথা বলা হলো এবং সমাজ ব্যবস্থাতে নারীর সমান অধিকার প্রদান ও ব্যবস্থার উন্নতি ঘটানোর উপর জোর দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত অধিকাংশ নারী তার অধিকার এবং সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে পারছেন না। লিঙ্গ বৈষম্য সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য কারণগুলো হলো, প্রথমেই যে কারণটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে দারিদ্র্য। দারিদ্র্য হলো এমন একটি অবস্থা যার ফলে কোনো ব্যক্তি বিশেষ তার জীবনধারণের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের মতো ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রীসমূহ সংগ্রহে অক্ষমতা প্রকাশ করে এবং যার ফলশ্রুতিতে ব্যক্তির অন্তর্নিহিত সম্ভাবনাগুলো প্রকাশ করতে অক্ষম হয়। বস্তুত দরিদ্র মানুষজন তাদের জীবনযাত্রার মানকে নিম্ন স্তরে বিরাজ করতে বাধ্য হয়। এর পরবর্তীতে পয়েন্ট হলো 2 নম্বর, নিরক্ষরতা। লিঙ্গ বৈষম্যের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো নিরক্ষরতা। ভারতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীর প্রবেশ অধিকার ছিল অবরুদ্ধ। ভারতে নারীর শিক্ষায়তনগুলোতে প্রবেশ ঘটতে থাকে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে, কিন্তু তা সত্ত্বেও নারী পুরুষের শিক্ষার হার বেশ তারতম্যযুক্ত। 2001 খ্রিস্টাব্দে পুরুষের সাক্ষরতার হার যেখানে 76%, সেখানে নারীর সাক্ষরতার হার প্রায় 54%। আজও পর্যন্ত নারীদের একটা বড় অংশ যে নিরক্ষরতার শিকার, তার মূলে আছে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব, পারিবারিক রক্ষণশীলতা, পারিবারিক অজ্ঞতা ও অসচেতনতার অভাব, পিতামাতার উদাসীনতা, নিরাপত্তাজনিত আশঙ্কা, লিঙ্গগত দৃষ্টিভঙ্গি প্রভৃতি। ভারতে বালিকা শিক্ষার অগ্রগতির হার খুব ধীর এবং লিঙ্গ বৈষম্য বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এখনও বিরাজমান। নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক স্তরের শিক্ষাক্ষেত্রে নারী শিক্ষার হার কিছুটা উন্নত হলেও তা আশারূপ নয়। 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে কর্মনিযুক্তির সুযোগের অভাব। ভারতের মতো দেশে যেখানে কর্মনিযুক্তির একটা বড় সমস্যা বর্তমান, সেখানে নারীর কর্মনিযুক্তির সুযোগ যে সংকুচিত হতে বাধ্য তা সহজেই অনুমেয়। গ্রামীণ ও শহরকেন্দ্রিক ভারতের বিভিন্ন অঞ্চলে নারীরা এখনও একটা বড় অংশের সময় অতিবাহিত করেন গৃহকর্মে, গৃহের অভ্যন্তরে স্থিতিশীল অবস্থায়। যেহেতু নারীদের সচলতা কম, বাড়ি বা পরিবারের বাইরে বেশি সময় অতিবাহিত করার সুযোগ কম লাভ করে, তাই গৃহকর্মের বাইরের জগতের কর্মক্ষেত্রের কোনো সুযোগ লাভ করা তাদের পক্ষে সম্ভব হয় না। গৃহ বা পরিবারে নারীদের অধিকার এবং বাধাসমূহ পুরুষদের সঙ্গে সমভাবে বণ্টিত হয় না। এর পরবর্তী পয়েন্ট হলো সামাজিক প্রথা, বিশ্বাস এবং চর্চা। নারীদের বৈষম্যের মূলে আছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক, সেটি হলো সামাজিক প্রথা, বিশ্বাস ও জীবনচর্চা। সমাজ জীবনে নানা প্রথা, বিশ্বাস ও চর্চার দিকগুলো নারীদের নানা সমস্যায় জর্জরিত করে রাখে। এগুলি থেকে অনেক নারীর মুক্ত হতে পারে না। গৃহ পরিবেশ বা পরিবারের মধ্যে বর্তমান বিভিন্ন রীতিনীতি, প্রথা ও বিশ্বাসকে মান্যতা দিতে গিয়ে তারা পুরুষদের মতো সমান অধিকার ও ক্ষমতা লাভের সুযোগ থেকে বঞ্চিত হয় এবং অধস্তন সদস্য হিসাবে পরিবারে অবস্থান করতে হয়। বহু পরিবারের মধ্যে এখনও দেখা যায় যে পুত্র সন্তান যে মর্যাদা পায়, কন্যা সন্তানরা তা পায় না। পরিবারে পুত্র সন্তানের এই অগ্রাধিকারের বিষয়টি এমন একটি প্রথা যা পরিবারের পুরুষ সদস্যরা শুধু নয়, নারী সদস্যরা এই প্রথার অনুসারী। পুত্র সন্তান পরিবারের সম্পদের অধিকারী, অর্থনৈতিক ক্ষমতা অর্জনের অধিকারী, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকারী, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধিকারী। এর পরবর্তী পয়েন্ট হলো সামাজিক দৃষ্টিভঙ্গি। লিঙ্গ বৈষম্য সৃষ্টিতে সামাজিক দৃষ্টিভঙ্গিও অনেকখানি দায়ী।
বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং সভ্যতার বিকাশ অনেকখানি ঘটলেও সমাজে নারীর জীবনে অধিকার ও সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে পরিস্থিতির আশানুরূপ উন্নতি ঘটেনি। আজও নারীরা শোষণ, বঞ্চনা, কুসংস্কার, নিরক্ষরতা, নিষ্ঠুর সামাজিক আচরণের শিকার হন। নারীরা আজও গৃহের চার দেওয়ালের মধ্যে বন্দী। নারীরা নিজেদের ভাগ্য তৈরি করার সুযোগ, শিক্ষা ও কর্মনিযুক্তির সুযোগ পান না। পরিবারের সম্পদহানি, মর্যাদার আঘাত বা পারিবারিক সংস্কৃতিতে অগ্রাহ্য করার সাহস দেখাতে পারেন না নারীরা। প্রকৃতপক্ষে উপরোক্ত দিকগুলো হলো পারিবারিক অজুহাত। পুরুষতান্ত্রিক সমাজ আজও নারীদের ব্যাপারে উদার, সমদর্শী ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণে অপারগ। এর পরবর্তী পয়েন্ট হলো নারী সচেতনতার অভাব। বেশিরভাগ নারী তাদের মৌলিক অধিকার এবং সক্ষমতার দিকগুলো সম্পর্কে সচেতন নয়। তাদের এই উপলব্ধি নেই যে আর্থসামাজিক এবং রাজনৈতিক ক্ষমতা তাদের জীবনকে কতখানি প্রভাবিত করতে পারে। পরিবার ও সমাজ যে সমস্ত বৈষম্যগুলো বিদ্যমান সেগুলোতে তারা নিজেদের জীবনে মেনে নেয়। তাদের অজ্ঞতা ও অসচেতনতা কার্যত তাদের প্রতি বৈষম্যগুলোকে পরিবার ও সমাজে টিকিয়ে রাখতে পরোক্ষভাবে সাহায্য করে। পরিবার ও সমাজ জীবনে বিভিন্ন ঘটনার মধ্যে যে কার্যকারণ সম্পর্ক বর্তমান সূক্ষ্মভাবে দেখা ও বোঝার মতো দৃষ্টিভঙ্গি বেশিরভাগ নিরক্ষর নারীর মধ্যে থাকে না। ফলে তাদের মধ্যে অন্ধ আনুগত্য, অদৃষ্টবাদিতা, গোঁড়ামি, কুসংস্কার প্রভৃতি অনেক বেশি দেখা যায়। এর পরবর্তী প্রশ্ন হলো পাঠ্যক্রমের লিঙ্গ পক্ষপাতিত্ব দূরীকরণে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। এটি তোমাদের 5 মার্কসের আছে। কে বলেছে? পাঠ্যক্রমের লিঙ্গ পক্ষপাতিত্ব দূরীকরণের প্রসঙ্গটি যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই লিঙ্গ পক্ষপাতিত্বের দিকটিকে দূরীকরণের ক্ষেত্রে শিক্ষককে অনেকখানি দায়িত্ব পালন করতে হবে। প্রথমে বলা হয়েছে পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন ও সংশোধনের দ্বারা লিঙ্গ পক্ষপাতিত্ব দূরীকরণ। কিছু অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শিক্ষক যেমন পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠ্যক্রমকে তুলে ধরার জন্য প্রাসঙ্গিক পাঠ্যপুস্তক প্রণয়নে অংশগ্রহণ করবেন, তেমনি বহু সংখ্যক শিক্ষক যারা এই কাজের বাইরে রয়ে গেলেন তাদের দায়িত্ব কম নয়। তাদের কাজগুলো হবে: 1 নম্বর, পাঠ্যক্রমে পাঠ্য বই পত্রে লিঙ্গভেদ বা পক্ষপাত দোষে দুষ্ট এমন কোনো উল্লেখ থাকলে সেগুলো দূর করার ব্যবস্থা করতে হবে। 2 নম্বর বলা হয়েছে অঙ্ক, পরিবেশবিদ্যা ও ভাষা বিষয়ে পড়ানোর সময় জোর দিতে হবে সেই উদাহরণগুলোর উপর যেখানে জীবনের প্রতিটি এলাকার থেকে ছেলে ও মেয়ে এবং নারী পুরুষের উল্লেখ থাকে। 3 নম্বর বলা হয়েছে শিক্ষক বা শিক্ষিকার ছাত্রছাত্রীদের কার্যকরী ছবি বা আঁকা দেখানো উচিত, যাতে থাকবে মেয়েরা শুধুমাত্র গৃহিণী মা নয়, তারা শিক্ষিকা, ডাক্তার, অধ্যাপিকা, রাজনীতিবিদ, সমাজসেবী হতে পারে। এই সংক্রান্ত ছবি পাঠ্যপুস্তকে কিংবা ক্লাসঘরের দেওয়ালে ভরিয়ে দেওয়া দরকার। এর পরবর্তী পয়েন্ট হলো শ্রেণীকক্ষে পাঠদানের মাধ্যমে লিঙ্গ পক্ষপাতিত্ব দূরীকরণ। শিক্ষক শ্রেণীকক্ষে পাঠ্যক্রমের বিষয়বস্তুকে শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে দেওয়ার সময় অর্থাৎ শ্রেণী শিক্ষাদানের ক্ষেত্রে নিম্নলিখিত দিকগুলো অবলম্বন করবেন। 1 নম্বর, ভালো ছাত্র ও ভালো ছাত্রীকে সমান চোখে দেখতে হবে। 2 নম্বর বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে বসানোর সময় ছেলে মেয়ে উভয়কে একই সঙ্গে বসার ব্যবস্থা করতে হবে। 3 নম্বর বলা হয়েছে সঠিক উত্তর প্রদানের ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়কে একই রকম ভঙ্গিতে উৎসাহ দিতে হবে। 4 নম্বর বলা হয়েছে প্রশ্ন করার ক্ষেত্রে ছাত্রছাত্রী উভয়কে সমান গুরুত্ব দিতে হবে। 5 নম্বর বলা হয়েছে সহশিক্ষামূলক সমস্ত কাজ ছেলে মেয়ে উভয়কে গুরুত্ব ও উৎসাহ দিতে হবে। এর পরবর্তী প্রশ্ন হলো যৌন নির্যাতনের প্রতিকারের শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা লিখুন। এটাও 5 মার্কসের প্রশ্ন। তাহলে প্রথমে কি বলা হয়েছে যে নারীর বিরুদ্ধে সম্মানহানি ও
সশ্রম বিরোধী আচরণ, ধর্ষণের চেষ্টা, ধর্ষণ ও অন্যান্য বিভিন্ন ধরনের যৌন নির্যাতন এবং অপব্যবহার প্রতিকারের ব্যাপারে সমাজ ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আজ বহু প্রতিষ্ঠানই কার্যকর ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নারীর বিরুদ্ধে যৌন নির্যাতন ও অপব্যবহারের প্রতিকার প্রসঙ্গে কী ভূমিকা গ্রহণ করে সেই সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে বলা হয়েছে, দেখো 1 নম্বর, যৌন হেনস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টি অনুসন্ধান করার জন্য একটি অভিযোগ গ্রহণকারী কমিটি গঠন করা উচিত। এই কমিটিতে থাকবেন ম্যানেজমেন্টের সর্বোচ্চ পদাধিকারী এবং সংশ্লিষ্ট শ্রেণীর শিক্ষার্থীরা, যাতে শিক্ষার্থীদের প্রকৃত বক্তব্য কমিটিতে উপস্থাপন করা সম্ভব হয়। 2 নম্বর বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুপারভাইজার শিক্ষার্থী প্রতিনিধিদের সামনে যদি পুনঃ যৌনতা সংক্রান্ত কোনো ঘটনা ঘটে থাকে, যেমন যৌন বক্তব্যে নোংরা এবং কুরুচিকর কথা, উপহাস বা ঠাট্টা, অশ্লীল মন্তব্য কিংবা শিক্ষা দেওয়ার মতো ঘটনা, তাহলে পূর্বোক্ত শিক্ষক, সুপারভাইজার ও শিক্ষার্থী প্রতিনিধিদের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। এরপরে 3 নম্বরে বলা হয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা যদি শ্রেণীকক্ষে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে, এমনকি ক্যাম্পাসের বাইরেও যদি হেনস্থা সংক্রান্ত বিষয়ের সম্মুখীন হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগ অথবা সুপারভাইজার এর উচিত হবে মেয়েদের সঙ্গে প্রথাহীনভাবে যোগাযোগ রেখে কথাবার্তা বলা, আলোচনা করা এবং সমগ্র ঘটনাটির উপলব্ধি করা। 4 নম্বর বলা হয়েছে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত শিক্ষার্থীর নিকট পৌঁছে তার সঙ্গে খোলামেলা কথা বলে আলোচনা করার চেষ্টা করবেন। শিক্ষা প্রতিষ্ঠানে বরিষ্ঠ অধ্যাপক সম্পর্কে উচ্চ মাত্রার সংবেদনশীল হবেন, কারণ এক্ষেত্রে তারাই হলেন নির্যাতিত ব্যক্তির সবচেয়ে নিকটতম ব্যক্তিত্ব। 5 নম্বর হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের যৌন নির্যাতনের ঘটনাকে নিয়ন্ত্রিত করার ক্ষেত্রে শিক্ষা প্রাঙ্গণে ক্যামেরার ব্যবস্থা রাখা একটি অন্যতম কার্যকরী কৌশল। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে অবাঞ্ছিত মন্তব্য, কুরুচিকর যৌন আচরণ অনেকখানি সংযত হয়। এর পরবর্তী 4 নম্বরে প্রশ্ন বলা হয়েছে, ভারতের নারী শিক্ষার 5টি সমস্যা লিখুন। এটা 5 মার্কসে। প্রথমে 1 নম্বরে কি বলা হয়েছে, যে নারী শিক্ষাক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো চিহ্নিত আছে সেগুলি হলো নারী পুরুষ বৈষম্য, নারী শিক্ষায় তুলনামূলকভাবে কম অর্থ বরাদ্দ, নারীর বিজ্ঞান ও প্রযুক্তিগত অনগ্রসরতা, গোষ্ঠী সংস্কৃতি, পাঠ্যসূচি ও পাঠ্যক্রমে পুরুষতান্ত্রিক প্রভাব, তথ্য ও গবেষণা কেন্দ্রের অভাব, নারী শিক্ষার লক্ষ্যে উন্নয়নমূলক পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ সমন্বয়ের অভাব, কন্যা সন্তানের শিক্ষার প্রতি পিতামাতার অনীহা, বিদ্যালয় পরিকাঠামোগত সমস্যা, উপযুক্ত নারী শিক্ষকের অভাব এবং সর্বোপরি স্কুল, কলেজ, বিদ্যালয় পরিবেশে ও যাতায়াতের পথে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার অভাব। এর পরবর্তী পয়েন্টে বলা হয়েছে 2 নম্বর, গ্রামাঞ্চলে বালিকা শিক্ষার বিরুদ্ধে নানা প্রকার কুসংস্কার এখনও বিদ্যমান। প্রয়োজন অনুসারে আঞ্চলিক দূরত্ব বিচার করে মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি। বিদ্যালয় না থাকায় মেয়েদের ইচ্ছা থাকা সত্ত্বেও বহু ক্ষেত্রে তারা পড়া ছেড়ে দিতে বাধ্য হয়। এর পরবর্তী 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, বালিকা শিক্ষার একটি বড় সমস্যা হলো শোচনীয় অপচয় ও অনুন্নয়ন। যারা প্রথম শ্রেণীতে ভর্তি হয় তাদের শতকরা মাত্র 40 জন চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়া চালিয়ে যায়, ফলে বাকি 60 জনের জন্য সময়, শ্রম ও অর্থ নিয়োগ ব্যর্থ হয়। এর পরবর্তী পয়েন্ট হলো 4 নম্বর, গ্রামাঞ্চলে এখনও অনেক অভিভাবক অভিভাবিকা বালিকা শিক্ষা সম্পর্কে ততটা সজাগ নন। পাঠাবার চেয়ে ঘরের কাজে লাগানো বেশি দরকার মনে করেন। গ্রাম অপেক্ষা শহরে মেয়েদের সুযোগ সুবিধা বেশি, অভিভাবকরা শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষ অবহিত। 5 নম্বর বলা হয়েছে, সামাজিক রক্ষণশীলতা বালিকা শিক্ষা সম্প্রসারণে অন্যতম প্রতিবন্ধক। এই রক্ষণশীলতা বিশেষ করে মুসলিম অনগ্রসর ও উপজাতিদের মধ্যে আরও গভীর। এর পরবর্তী 5 নম্বর প্রশ্ন হলো, লিঙ্গ পক্ষপাতিত্বের সংক্ষিপ্ত বিবরণ দিন। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উদ্ভবের সঙ্গে সঙ্গে জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতি বঞ্চনার ইতিহাস শুরু হয়।
সামাজিক, অর্থনৈতিক প্রভৃতি জীবনের নানা ক্ষেত্রে নারীর জ্ঞান, সম্পদ ও ক্ষমতার অধিকার প্রাপ্তিতে বাধা বদ্ধমূল হয়েছে। এই ফলশ্রুতি পুরুষের প্রতি পক্ষপাতিত্ব। পুরুষের প্রতি এই পক্ষপাতিত্বে নারী হয়েছে বৈষম্যের শিকার। কখনো কখনো একে বলা হয়েছে লিঙ্গ বৈষম্য। লিঙ্গপাতিত্ব হলো এমন একটি উপায় বা পথ যেখানে নারী ও পুরুষের মধ্যে পক্ষপাতিত্বমূলক পার্থক্য নির্দেশ করা হয়। এই লিঙ্গ পক্ষপাতিত্ব কখনো কখনো বালিকা বা নারীর পক্ষে যায়, আবার কখনো কখনো তা ছেলে বা পুরুষের পক্ষে যায়। আমাদের সমাজ জীবনে, বিদ্যালয় এবং অন্যান্য অনেক ক্ষেত্রে কোনো এক লিঙ্গের প্রতি পক্ষপাতিত্ব করতে দেখা যায় প্রায়শই। সুতরাং লিঙ্গ পক্ষপাতিত্ব বলতে শুধু নারীর প্রতি বা শুধু পুরুষের প্রতি পক্ষপাতিত্ব বোঝায় না, কোনো একটি বিশেষ লিঙ্গের প্রতি পক্ষপাতিত্ব নির্দেশ করে, অথচ যেখানে নিরপেক্ষতা থাকার যথেষ্ট প্রয়োজন আছে। কথা ভাবা ঠিক নয় যে শিক্ষক, বিদ্যালয় কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান ইচ্ছাকৃত বা জেনে শুনে এক পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করে এবং অন্য পক্ষকে বৈষম্যের দিকে ঠেলে দেয়। অনেক ক্ষেত্রে এইসব ঘটনা ঘটে সমাজ জীবনের প্রচলিত ধারার মধ্যে অনিচ্ছাকৃতভাবে। এই সব পক্ষপাতিত্বমূলক দিকগুলো আমাদের সমাজ, সভ্যতা ও সংস্কৃতিতে এমনভাবে প্রথিত হয়ে আছে যে বহু মানুষই জানেন না তারা কোনো না কোনো পক্ষকে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গিতে আচরণ করে। অবচেতনভাবেই এই ধরনের আচরণ তারা সম্পাদন করেন। সেই সমস্ত আচরণগুলিকে যদি তারা বিশ্লেষণ করে দেখেন, তাহলে দেখা যাবে তারা কোনো এক পক্ষের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছেন, অন্তত সেইভাবে বেছে নিতে অভ্যস্ত থাকেন। এর মূলে আছে আমাদের সমাজ সংস্কৃতিতে প্রথিত লিঙ্গ দৃষ্টিভঙ্গি, অর্থাৎ নারী ও পুরুষের আমরা কোনো দৃষ্টিভঙ্গিতে বিচার করছি ও গ্রহণ করছি, তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে। এই পর্যন্তই ছিল কোর্স 6-এর 4th সেমিস্টারের অ্যাসাইনমেন্টের কিছু প্রশ্ন এবং তার উত্তর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও এবং পরবর্তী আরও অ্যাসাইনমেন্ট নিয়ে নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করবো। এখানে ভিডিওটি শেষ করছি।